নজরদারি সেটা সম্পর্কে যে স্বচ্ছতা আনার দাবিটা আমাদের ছিল সেটা এখন পর্যন্ত হয়নি। চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী হকার সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ব্যাপারটা আবার অনেক জায়গায় নতুন করে আবার শুরু হচ্ছে, নতুন একটা চাঁদাবাজ দল আবার আবির্ভূত হচ্ছে, যেটার ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকা আমরা দাবি করছি। দ্রব্যমূল্য সহ অর্থনৈতিক নীতি প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি ছিল খাদ্যদ্রব্য, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যপণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা দেশে রেশন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে ব্যাংক লুট, অর্থ পাচার ও শেয়ার কারসাজির বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য জোরদার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশ্বব্যাংক, IMF ও ADB ঋণযুক্ত সকল প্রকল্প এবং এগুলোর কারণে হওয়া জাতীয় ক্ষতি মূল্যায়ন করতে হবে। এসব সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং এদের উপর নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের পথ তৈরি করতে হবে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটা সরকারের খুবই উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আসলে হয়নি। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে ঠিক আগের সরকারের মতোই আমরা কিছু কিছু কথা শুনতে পাচ্ছি যে পরিস্থিতির উন্নতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাই। এবং আমরা কোনো পণ্য, বিশেষত তেল কিংবা ডিম, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে আমরা দেখি মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে। কয়েকটা কোম্পানি যে নিয়ন্ত্রণ করে তাদের বিষয়ে তাদের সরবরাহ চেইনটা সেই কারণে ক্ষতিগ্রস্ত হয়। দাম বৃদ্ধির জন্য সেটা একটা কৃত্রিম সংকট তৈরি করে। সেই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখি। ব্যাংক লুট, অর্থ পাচার বা শেয়ার কারসাজির বিষয়ে আমরা গতবারও বলেছিলাম যে গত সরকারের সময় দুটো তদন্ত কমিটি হয়েছিল, একটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভয়ঙ্কর রকম অর্থ লুট এবং পাচার নিয়ে। সেই তদন্ত কমিটির রিপোর্টেই অনেকগুলো বিষয় ছিল যে কারণে সরকার কোনো পদক্ষেপ, তৎকালীন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আমরা আজকে আবারও বলি যে সেই দুটো তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ করে সেখানে সুনির্দিষ্টভাবে অপরাধী হিসেবে যাদেরকে শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে সালমান রহমান অন্যতম ছিলেন, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তার ভূমিকা শেয়ার বাজারে ধস নামার বিষয়ে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যেভাবে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সবচেয়ে সুরক্ষিত থাকার কথা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে বিলিয়ন ডলার পাচার হয়ে গেল সেটা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য আমরা শুনি নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বিষয়ে পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। বিশ্বব্যাংক, IMF এবং ADB এই তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে সরকারের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি আগের সরকারের মতোই আমরা দেখতে পাচ্ছি। এই সরকারও এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ, তাদের প্রকল্প অব্যাহত রাখা, সেই অবস্থানই গ্রহণ করেছেন। কিন্তু আমরা পরিষ্কার জানি এবং এটা জানা খুব দরকার এবং এটার চিত্রটাও জনগণের সামনে উপস্থিত থাকা দরকার যে আজকে ওয়াসার যে পরিস্থিতি, রেলওয়ের যে পরিস্থিতি, পাট খাতের যে পরিস্থিতি, শিক্ষা চিকিৎসার যে বাণিজ্যিকীকরণ, সমস্ত গ্যাস বিদ্যুৎ সহ সবকিছুর যে দাম বৃদ্ধি এবং জ্বালানি বিদ্যুৎ খাতের যে নৈরাজ্য, এগুলোর পেছনে বিশ্বব্যাংক, ADB, IMF এর ভূমিকা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক মডেলের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই বিষয়ে তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো পরিবর্তন দরকার এবং এই প্রতিষ্ঠানগুলোর প্রকল্প নিয়ে যদি আমাদের জাতীয় ক্ষতি হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা, সেটা আমাদের দাবি ছিল। এটা আমরা আবারও আজকে পুনর্ব্যক্ত করছি যে এই প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। শিল্প শ্রমিক বিষয়ে আমাদের দাবি ছিল ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে, শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি সহ সকল ন্যায্য দাবি পূরণে মালিকদেরকে বাধ্য করতে হবে। শ্রমিকদের উপর হামলা, মামলা, নির্যাতন বন্ধ করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। শিল্প পুলিশ বাতিল করতে হবে। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনঃনিয়োগ করতে হবে। রানা প্লাজা, তাজরিন, হাশেম ফুড হত্যাকাণ্ড সহ সকল শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করতে হবে। চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। চা শ্রমিক ও হরিজনদের বাসস্থানে ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম জাতীয় মজুরি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমরা জানি অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার এবং তারা অনেক কিছুই করতে পারবে না।
কিন্তু ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা তাদের পক্ষে সম্ভব ছিল। এইটা বিষয়ে তাদের উদ্যোগ আমরা আশা করি। শ্রমিক হত্যার বিচার, যেটা এর মধ্যে আপনারা দেখেছেন যে বকেয়া মজুরির জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের পক্ষে বোধগম্য না। যে গত সেপ্টেম্বরের শেষে সরকারের উদ্যোগেই শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়েছিল এবং একটা 18 দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষের একটা 18 দফা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে 10ই অক্টোবরের মধ্যে সকল কারখানার বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং যদি কোনো মালিক এটা পরিশোধ না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা কোনোটা না হওয়ার কারণে নভেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাস্তায় নামছে। আপনারা বুঝতেই পারেন যে একজন শ্রমিক পরিবার, তাদের এমনিতেই মজুরি অনেক কম, বাঁচার মতো মজুরি চাইতে অনেক কম, সেই মজুরি দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব। সেখানে যদি মজুরি বকেয়া থাকে, তাদের সন্তানদের খাওয়াতে হবে, নিজেরা খেতে হবে, তাদের বাসা ভাড়া দিতে হবে, তাদের চিকিৎসা করতে হবে, তাদের যাতায়াত করতে হবে, এই সমস্ত কিছু চাপ তাদের উপরে। বাসা ভাড়া বাড়িওয়ালা তাদের কাছে বাসা যাচ্ছে, দোকানদার বাকি পড়েছে সেটা বাকি যাচ্ছে, অথচ এদিকে মজুরি বকেয়া। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে সরকারের আরো সক্রিয় উদ্যোগ নেওয়া উচিত। ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য শিল্প পুলিশ বাতিল করা, এটাও একটা প্রস্তুতি কিংবা এটা প্রক্রিয়াটা শুরু করা উচিত। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন পর্যন্ত 500 টাকা নির্ধারণ, সেই চা শ্রমিকদের মজুরি এখন পর্যন্ত সে আগে শেখ হাসিনা নির্ধারিত খুবই মানবেতর যে মজুরি, সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। চা শ্রমিক এবং হরিজনদের বাসস্থানের ভূমিকার অধিকার, সেটাও এখনো পরিষ্কারভাবে আমরা জানি। কৃষি বিষয়ক আমাদের দাবি ছিল প্রকৃতি ও কৃষক বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে একটি কমিশন গঠন করতে হবে। কৃষি উপকরণ থেকে সকল ধরনের শুল্ক প্রত্যাহার করতে হবে এবং কৃষিতে ব্যবহৃত জ্বালানি ও বিদ্যুতের দাম কমাতে হবে। জেলা উপজেলা পর্যায়ে সরকারি কৃষি পণ্য ক্রয় কেন্দ্র ও হিমাগারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই ক্রয় কেন্দ্রগুলোকে ফরিয়া এবং সিন্ডিকেট মুক্ত করতে হবে। কৃষিভিত্তিক শিল্প কারখানার বিকাশের লক্ষ্যে বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকল চালুর জন্য কমিশন গঠন করতে হবে। অকৃষি খাতে কৃষি জমি ব্যবহার এবং হাট বাজারে ইজারাদারদের জুলুম বন্ধ করতে হবে। এই অংশের বিষয়ে আমরা কৃষি বিষয়ক কোন কমিশন এখন পর্যন্ত গঠনের খবর আমরা শুনিনি। তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কৃষি বিষয়ক একটা যদি সংস্কারের প্রশ্ন আসে, কৃষি সংস্কারের জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার। সেটা আমরা আবারও আজকে দাবি পুনর্ব্যক্ত করছি। আর এদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকল চালুর জন্য যে আমাদের দাবিটা ছিল, সেখানে আমরা বলতে পারি যে চিনিকল চালুর জন্য সরকারের মন্ত্রণালয় থেকে একটা টাস্কফোর্স হয়েছিল। সেই টাস্কফোর্সে আমাদের ডক্টর মুশাহিদা সুলতানও একজন সদস্য ছিলেন এবং তারা চিনিকল অবিলম্বে খোলার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছে। সেটা আমরা মনে করি যে একটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু রাষ্ট্রায়ত্ত পাটকল খোলার ব্যাপারে বা সেটার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সেটার ব্যাপারে একটা নীরবতা আমরা দেখতে পাচ্ছি। পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা এসছেন, তাকে নিয়েও প্রশ্ন আছে যে তিনি তার যে গ্রুপ, ব্যবসায়িক গ্রুপ, সেটা এই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ কিংবা প্রাইভেটাইজেশনের সুবিধাভোগীদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই জন্যই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য এবং অবস্থান করা দরকার। অকৃষি খাতে কৃষি জমি ব্যবহার, হাট বাজারে ইজারাদারদের জুলুম বন্ধ করা, এই কাজটা এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং সরকারের নীতিমালা এবং অবস্থান আরো পরিষ্কার করা দরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাত বিষয়ে আমাদের দাবি ছিল রেন্টাল ও কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। রামপাল, রূপপুর সহ দেশবিরোধী প্রাণ বিনাশী প্রকল্প এবং এলএনজি ও আদানি সহ বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের প্রক্রিয়া চালু করতে হবে। জনগণের সাথে সরকারের স্বাক্ষরিত ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বিদেশি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা 2017 ধরে নিজেদের প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে সুলভ, পরিবেশ বান্ধব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করতে হবে। বাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান ও আহরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল প্রকার অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত জ্বালানি অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ধারায় আমরা রেন্টাল ও কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার প্রতিশ্রুতি শুনেছি, সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা আশা করি। দায় মুক্তি আইন 2010 সালে শেখ হাসিনা সরকার, যেটার মাধ্যমে বাংলাদেশে বহু প্রাণ বিনাশী প্রকল্প
এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষর করেছে। সেই দায়মুক্তি আইন বাতিল হয়েছে এবং দায়মুক্তি আইনের অধীনে করা বিভিন্ন ধরনের প্রকল্প বাতিলের কিছু প্রক্রিয়ার কথা আমরা সংবাদপত্রে জেনেছি। আশা করি সেটা যথাযথভাবে অগ্রসর হবে। রামপাল, রূপপুর সহ দেশবিরোধী প্রাণ বিনাশী প্রকল্প, সেটা বাতিলের জন্য আমরা বলেছি যে এটার কাগজপত্র, এটার জন্য যে গবেষণা, আমরা রামপালে কি কি ধরনের ক্ষতি বাংলাদেশের জন্য, সেটা বিস্তর গবেষণা হয়েছে এবং সেগুলো সব কাগজপত্র আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও থাকার কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা নিয়েও লেখালেখি আছে এবং সেটা নিয়ে আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে। তো এইগুলোর ভিত্তিতে এই সরকারের পক্ষে খুবই সম্ভব যে এটা বাতিল করার একটা প্রস্তুতি গ্রহণ করা। সেটা সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু শুনি নাই। আদানির যে বিদ্যুৎ চুক্তি, আদানি সহ যে বিদ্যুৎ আমদানি যে চুক্তি, সেটা নিয়ে হাইকোর্টের একটা রুল হয়েছে এবং সেটা আমরা খুবই ইতিবাচক মনে করি। আদানির সাথে যে চুক্তি, সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী এবং সেটা অবিলম্বে বাতিল করার প্রক্রিয়াটা শুরু করা উচিত। হাইকোর্টের রুলটা সরকারের জন্য সহায়ক হবে এবং সেটার উপরে ভিত্তি করেই সরকার যেন এটা অগ্রসর হয়। ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা বলেছি আমরা এই কারণে, 2006 সালে ফুলবাড়িতে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, 3 জন নিহত হয়েছে, শহীদ হয়েছিলেন এবং ফুলবাড়ি যদি সেই সময় এশিয়া এনার্জির যে প্রকল্প, ভয়াবহ প্রকল্প, সেটা বাতিল না হলে পুরো উত্তরবঙ্গ এখন ধ্বংসযজ্ঞে পরিণত হতো। সেই সময়ে তৎকালীন সরকার একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন জনগণের সাথে। সেটা পূর্ণ বাস্তবায়ন প্রতিশ্রুতি ছিল শেখ হাসিনা, সেটা থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই। সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো দেখা যাচ্ছে যে এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লা খনি দেখিয়ে শেয়ার বাজারে ব্যবসা করছে, চীনা কোম্পানির সাথে নতুন করে চুক্তি করছে। সুতরাং এই বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের উদ্যোগ গ্রহণ করা অতীত সরকারের যে লুণ্ঠন এবং জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা থেকে ভিন্নতা তৈরির জন্য অপরিহার্য। আর প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে আমাদের সুলভ, পরিবেশ বান্ধব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিকল্পনার দরকার, সেই পরিকল্পনা করতে গেলে এখন যে মহাপরিকল্পনাটা আছে, জাইকার মাধ্যমে যে মহাপরিকল্পনাটা হয়েছে, জাপানের জাইকার মাধ্যমে, সেই মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপজ্জনক। সেটা হচ্ছে বিদেশি ঋণ নির্ভর, সেটা হচ্ছে আমদানি নির্ভর, সেটা হচ্ছে প্রাণ বিনাশী, সেটা হচ্ছে কয়লা এবং পারমাণবিক এবং এলএনজি নির্ভর। এই তিনটাই হচ্ছে বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়, অর্থনৈতিকভাবে বোঝা এবং প্রাণ প্রকৃতির দিক থেকে সর্বনাশ। সুতরাং এইটার বিপরীতে গিয়ে যদি মহাপরিকল্পনার ব্যাপারে প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের ওই শেখ হাসিনার সময় যে সর্বনাশগুলো হচ্ছিল, সেই সর্বনাশগুলো অব্যাহত থাকবে। সরকারের কাছ থেকে আমরা এই পরিবর্তনের কোনো অঙ্গীকার কিংবা কথা শুনি নাই। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এই বিষয়ে এবং অন্তর্বর্তী সরকার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন, সেটি আমরা দাবি করি এবং পাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান এবং আহরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্বেগজনক বিষয় যে সরকার শেখ হাসিনার সময় যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, উৎপাদন অংশীদারি চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, এই সরকারও সেই ধারাতেই অগ্রসর হচ্ছে। এই ধারাতেই যদি অগ্রসর হয় তাহলে কোনো ধরনের পরিবর্তনই আমরা পাবো না। একই সর্বনাশা পথেই এই জ্বালানি বিদ্যুৎ খাত যাবে, যেখানে দুর্নীতি, অনিয়ম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর ব্যবস্থা হবে। সেইটা অবিলম্বে বন্ধ করে জাতীয় সক্ষমতার ভিত্তিতে প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে আমাদের জ্বালানি মহাপরিকল্পনা করতে হবে। এবং এই শেখ হাসিনার সময় যারা এই কাজগুলো করেছে, বাংলাদেশের জন্য সর্বনাশা চুক্তি স্বাক্ষর করেছে, তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে তাদেরকে আলাদাভাবে বিচারের আওতায় আনা, সেটার ব্যাপারে আমরা কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুনিনি। সেটাও আমরা দাবিটা পুনর্ব্যক্ত করছি। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে আমাদের দাবি ছিল শিক্ষার বাণিজ্যিকীকরণ ও অব্যবস্থাপনা বন্ধ এবং সর্বজনীন বৈষম্যহীন বিজ্ঞান ভিত্তিক অভিন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি কমিশন গঠন করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষার্থীর জন্য বৈধ আবাসন নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারি তৎপরতা বন্ধ করতে হবে এবং সংগঠনের অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে হবে। পাঠ্যপুস্তক কমিটি পুনর্বহাল করতে হবে এবং শিক্ষকদের নিয়ে বিদেশি প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে পাঠাগার স্থাপন ও তা সম্প্রসারণ করতে হবে। সকল অঞ্চলের শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। স্বাধীন চলচ্চিত্র কমিশন এবং সংস্কৃতি কর্মীদের বিভিন্ন সংকটের সমাধানে একটি বিশেষায়িত কমিটি গঠন করতে হবে।
এই ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার বিষয়ে আমাদের তো শিক্ষা খাত সবচেয়ে বিপর্যস্ত হয়েছে গত 15 বছর, এবং মানের দিক থেকে, তারপরে এর মধ্যে নৈরাজ্যিক, তারপরে দুর্নীতি, অনিয়ম, সবকিছু। বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষা ব্যয় অনেক বেশি বেড়েছে। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের সামগ্রিক একটা নীতিমালা দরকার, এবং সেটা একটা কমিশন গঠন ছাড়া হবে না। এই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি। শিক্ষাক্ষেত্রে এই এই সংস্কারের কোনো কমিশন হয়নি। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কারণে ছাত্রলীগের যে ভয়ঙ্কর দানবীয় জুলুম ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় সহ, সেটা থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। আপাতত আমরা বলতে পারি যে এটা অবস্থাটা নাই, এবং সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারির তৎপরতা নাই। তবে কিছু কিছু লক্ষণ আমরা দেখি যেগুলি আমাদেরকে উদ্বিগ্ন করে। যাতে এটা না হয় সেজন্য ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে সম্পন্ন করা উচিত। এই বিষয়ে এখন পর্যন্ত কোথাও উদ্যোগ নেওয়া হয়নি, এটা অবিলম্বে হোক। এবং আমরা চাই যে পাঠ্যপুস্তক কমিটি এখনো কোনো বল হয়নি, এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে পাঠাগার স্থাপন, এই সমস্ত অনেকগুলো কাজ আছে যেটা হয়তো দীর্ঘমেয়াদে করতে হবে, কিন্তু এই সরকার এগুলো শুরু করতে পারে। এই যে নীতিমালা হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ এটা হতে পারে যে সারা দেশে ব্যাপক সংখ্যক পাঠাগার স্থাপনটা এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সংস্কৃতির জন্য। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে আমাদের দাবি ছিল স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এবং পাবলিক হাসপাতালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করতে হবে। ঔষধ সহ সকল চিকিৎসা সংক্রান্ত পণ্যের দাম কমাতে হবে। পাবলিক বা সর্বজন হাসপাতালের মান উন্নত করতে এসব প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, মন্ত্রী, উপদেষ্টা, সরকারি কর্মকর্তাদের চিকিৎসা বাধ্যতামূলক করতে হবে। রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি, মানসম্মত পয় নিষ্কাশন এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের সমস্ত নদী, খাল ও জলাশয়কে দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা সহ সারা দেশের সকল উদ্যান, মাঠ, পার্ককে দখলমুক্ত করতে হবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। যত্রতত্র গাছ কাটা, বন উজাড় করা, জলাশয় দখল বন্ধে নীতিগত, আইনগত কাঠামো প্রণয়ন করতে হবে। পলিথিনের উৎপাদন, বিতরণ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে, কিন্তু এখানে বিনিয়োগকারী ও শ্রমিকদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসাকে একটা সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এই সরকারের পক্ষে সম্ভব না। এটা সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধানে আমরা আশা করি সংবিধানে স্বাস্থ্য চিকিৎসা এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে থাকবে এবং জনগণের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত হবে। তবে এই সরকার এই স্বাস্থ্য খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারত, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা আসলে কোনো ধরনের উদ্যোগই দেখিনি। একটা হচ্ছে আহতদের চিকিৎসা, সেটা তো যথেষ্ট অদক্ষতা কিংবা ব্যর্থতার স্বাক্ষর দেখেছি। পাশাপাশি ওষুধ সহ বিভিন্ন দাম সেটা বৃদ্ধি দেখতে পাচ্ছি। আর আরেকটা যেটা দাবি করেছি, এটা এই সরকারের পক্ষে খুবই সহজ ছিল, সেটা হচ্ছে পাবলিক বা সর্বজন হাসপাতালের মান বৃদ্ধির জন্য সরকারের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি, মন্ত্রী, উপদেষ্টা, এমপি বা এই ধরনের সরকারি কর্মকর্তা, তাদের সকলের এই পাবলিক হসপিটালে চিকিৎসা বাধ্যতামূলক করা, এই ঘোষণাটা এই সরকার দিতে পারে এবং এই সরকার সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আর রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি কিংবা পুষ্টিকর খাদ্য, এটার ব্যাপারে যে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ সেটা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠ এবং পার্ক এগুলো এখন পর্যন্ত দখল হয়ে আছে, এগুলো এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই। এগুলো উন্মুক্ত করাটা এই সরকারের পক্ষে খুবই সম্ভব ছিল। এই বিষয়ে আমরা আরো সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জানাই। পলিথিনের উৎপাদন, বিতরণ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই, কিন্তু এটা পাশাপাশি এটা বলতে হবে এটা কার্যকর হবে তখনই যখন পলিথিনের বিকল্পটা মানুষের কাছে সুলভ হবে। মানুষের কাছে যদি পলিথিনের বিকল্প সুলভ না হয় তাহলে যেটা কার্যকর হয় না, সেটা কিন্তু আমরা গত 23 বছর ধরে দেখতে পাচ্ছি। কারণ এটা প্রথম নিষিদ্ধ করা হয়েছিল 2001 সালে, সেটা কার্যকর হয় নাই কারণ এটা বিকল্পটা আসে। সেই বিকল্প যাতে আসে এবং এই সমস্ত মধ্যে বিনিয়োগকারী আছেন, এখানে অনেক শ্রমিক আছে, তাদের বিষয়েও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা দরকার হবে। পাহাড় সমতলের সংখ্যালঘু জাতিগোষ্ঠী বিষয়ে আমাদের দাবি ছিল পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সেনা শাসন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাহাড়ের গ্রামগুলোতে সাম্প্রতিক হামলা এবং অগ্নিসংযোগ সহ সকল খুন ও অপহরণের হয়রানির বিচার করতে হবে।
পাহাড়ি ও সমতলের সকল জনগোষ্ঠীর স্ব স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করতে হবে। বম জনগোষ্ঠীর উপর পাইকারি নিপীড়ন বন্ধ করে আটককৃত বম আদিবাসীদেরকে মুক্ত করতে হবে এবং সকল জাতির পণ্য পরিবহন ও যাতায়াতের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। এখানে সাংবিধানিক স্বীকৃতির যে দাবিটার কথা বলেছি সেটা আমরা আবার বলছি যে সংবিধান যারা কমিশনে আছেন সেখানে যে সংবিধানের উপর রেখা হবে, সেখানে বাংলাদেশের পাহাড় এবং সমতলে যত জাতি গোষ্ঠী আছে তাদের যেন সাংবিধানিক স্বীকৃতি থাকে এটা নিশ্চিত করতে হবে। এটা আমরা আবারও এই দাবিটা পুনর্ব্যক্ত করছি। পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে সারা বাংলাদেশে আমরা বলছি স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এইটার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে এবং সেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটার বিচার কিভাবে নিশ্চিত করা যায় সেটার বিষয়ে সরকারের আরো সক্রিয় উদ্যোগ আমরা দাবি করি। আর সকল জাতির এবং পণ্য পরিবহন যাতায়াতের যে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধ আছে সেটা অবিলম্বে প্রত্যাহার আমরা দাবি করি। নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্য বিষয়ে আমাদের দাবি ছিল উত্তরাধিকার সূত্রে জমি এবং সম্পত্তিতে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সকল কাজে সমশ্রমে সমমজুরি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রণয়ন করতে হবে। যৌন নিপীড়ন প্রতিরোধে 2009 সালের হাইকোর্ট নির্দেশনা অবলম্বন করে কারখানা ও সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির প্রজ্ঞাপন জারি করতে হবে। এই ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। বিভাগীয় পর্যায়ে ভিকটিম সাপোর্ট সেন্টারের সংখ্যা বাড়াতে হবে এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে যুগোপযোগী বানাতে জনবল নিয়োগ দিতে হবে। লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সাংবিধানিক ও স্বতন্ত্র আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। এখানে সংবিধানের যে অংশটা আছে সেটা আমরা আবারও সংবিধান কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। অন্য ক্ষেত্রে নারীদের বিষয়ে একটা কমিশন সম্প্রতি হয়েছে, একেবারে কয়েকদিন আগে হয়েছে, তারা নিশ্চয়ই বিষয়ে বিধি ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকর করা সকল প্রতিষ্ঠানে এটার জন্য আলাদা কমিশন দরকার নেই। এটা সরকার, এটা হাইকোর্টের নির্দেশ ছিল 2009 সালে। সুতরাং সেটা কার্যকর করা এই সরকার খুবই সহজভাবে করতে পারে। অন্যান্য যে সমস্ত বিষয়গুলো কারখানা সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানের জন্য নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকর করা এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য সরকারের স্পষ্ট বক্তব্য প্রয়োজন। মানব পাচার বিষয়ে আমাদের দাবি ছিল মানব পাচার ও প্রবাসে বাংলাদেশি নারী পুরুষের নিপীড়ন প্রতিরোধে একটি বিশেষায়িত সেল গঠন করতে হবে এবং দূতাবাসগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে বিমানবন্দরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন, বিমানবন্দরে যারা প্রবাসী শ্রমিক যারা যাচ্ছে এবং যারা দেশে আসছে তাদের জন্য বিশেষ লাউঞ্জ করা হয়েছে, সেটা খুব ভালো উদ্যোগ। তার পাশাপাশি যেটা দরকার যে তারা যখন প্রবাসে যাচ্ছেন বিভিন্ন জালিয়াতি পাল্লায় করছেন, তারপরে ওই দেশে গিয়ে বিভিন্ন রকম অত্যাচারের মধ্যে পড়ছে, নারী শ্রমিকরা বিশেষভাবে যে নির্যাতিত হচ্ছে সেটার খবর আমাদের বিভিন্নভাবে রিপোর্টে প্রকাশিত হয়েছে। অকাল মৃত্যু, এই যে বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের অকাল মৃত্যু হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা। প্রতি বছর আমাদের যে সমস্ত তথ্য তাতে দেখা যায় যে প্রায় 2,500 থেকে 3,000 লাশ আসে যাদের বয়স খুবই কম এবং যাদের মৃত্যুর বয়স হয় না। এটা অকাল মৃত্যু কি কারণে হচ্ছে? তাদের বিভিন্ন ধরনের মানসিক চাপ, শারীরিক চাপ, দারিদ্র, চিকিৎসা, বিনা চিকিৎসা ইত্যাদি কারণে তাদের মৃত্যু হয় বলে আমরা জেনেছি। এইসব বিষয়ে দূতাবাসগুলো যাতে আরো সক্রিয় উদ্যোগ গ্রহণ করে সেটার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের আরো সক্রিয় উদ্যোগ দাবি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আমাদের দাবিগুলো ছিল ভারত, যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানের সাথে স্বাক্ষরিত সকল সামরিক বেসামরিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং জনস্বার্থ বিরোধী চুক্তিগুলো বাতিলের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ ও আন্তর্জাতিক পানি বন্টনে বাংলাদেশের প্রাপ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা চুক্তি ও সিদ্ধান্ত প্রকাশ করতে হবে। এগুলোর পর্যালোচনা করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পরিমার্জন অথবা বাতিল করতে হবে। ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা সহ বিশ্বের সকল স্থানে আগ্রাসন, গণহত্যা ও দখলদারিত্বের বিরোধিতা করতে হবে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে এই দাবিগুলোর ক্ষেত্রে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান আমরা এখনো পাইনি। এই যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে সমস্ত চুক্তিগুলো প্রকাশ করা কিংবা আন্তর্জাতিক পানি বন্টনে ভারতের উপর যে চাপ সৃষ্টি, আমরা এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলতে পারি যে জাতিসংঘের আন্তর্জাতিক পানি কনভেনশন আছে, সেই পানি কনভেনশনে
ভারত স্বাক্ষর করে নাই, অনুস্বাক্ষর করে নাই, বাংলাদেশও অনুস্বাক্ষর করে নাই। তো গত সরকারের এই ভূমিকাটা আমরা বুঝতে পারি, তারা ভারতকে সন্তুষ্ট করার জন্য আন্তর্জাতিক পানি কনভেনশনে অনুস্বাক্ষর করে নাই। বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকার অবস্থাতে তারা এই আন্তর্জাতিক পানি কনভেনশনে অনুস্বাক্ষর করতে পারে এবং করার মাধ্যমে আন্তর্জাতিক পানি কনভেনশন অনুযায়ী নিজেদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে পারে। পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত চুক্তিগুলো আছে, বিশেষত সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের বা সরকার পতনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা ভারত সফর করেছিলেন। 2 দফা ভারত সফরের সময় ট্রানজিটের ক্ষেত্রে বিশেষ কিছু চুক্তি তিনি করেছেন। সেই চুক্তিগুলি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। এই চুক্তিগুলি প্রকাশ করা দরকার এবং চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউ, জাপান, এই যে দেশগুলো, এই দেশগুলোর সাথে সম্পর্কটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই চুক্তিগুলো জনসম্মতির মধ্যে আনতে হবে, জনগণের কাছে প্রকাশ করতে হবে। এবং জনগণের সম্মতি ছাড়া কোনো ধরনের রাষ্ট্রীয় বা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ কোনো চুক্তি স্বাক্ষর করা যাবে না। এইটাই, এবং সেই চুক্তিগুলো অব্যাহত থাকবে, আগের যে চুক্তিগুলো অব্যাহত থাকবে। এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনি, সেগুলি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। ভারতের সাথে বিশেষভাবে ভারত সরকারের যে এখন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে নানা রকম মিডিয়া অপপ্রচার এবং নানা রকম চাপ সৃষ্টি করা, সেইটার বিষয়েও সমাধানের প্রধান পথ হচ্ছে জনগণের কাছে সমস্ত কিছু প্রকাশ করা এবং জনসম্মতির ভিত্তিতে, জনমতের ভিত্তিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জায়গাগুলো, জনগণের কর্তৃত্বের জায়গাগুলো পরিষ্কার করা। এই হচ্ছে আমাদের 13 দফা দাবি ছিল এবং এই পর্যন্ত আমাদের পরিস্থিতি আমরা পর্যালোচনা করলাম। আমরা এর মধ্যে আরেকটা কর্মসূচি নিয়েছি, সেটা বলে আমার বক্তব্য শেষ করবো, তারপরে আমাদের সদস্যরা প্রয়োজনে যোগ করবেন। সেটা হচ্ছে, আমরা মনে করি যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, বাংলাদেশে মুসলিম আছে, বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে অনেক রকম বিশ্বাসের ধারার মানুষ আছে, অনেক রকম পেশার মানুষ আছে, অনেক রকম লিঙ্গের মানুষ আছে। এই সমস্ত ধরনের মানুষের যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা সুনিশ্চিত করার জন্য সকল পর্যায়ের মানুষের যে সমাবেশ, সেটা আমাদের সামনে পরিষ্কার করা দরকার। সেটাকে সামনে রেখে বাংলাদেশের বৈচিত্র্যের এই যে বৈচিত্র্য, জনবৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, লিঙ্গীয় বৈচিত্র্য, আমাদের জাতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্যের মানুষেরা একসাথে হয়ে আমরা একটা উপস্থিত করতে চাই যে এটাই হচ্ছে আসল বাংলাদেশ। এবং সেটার জন্য আগামী 23শে নভেম্বর আমরা বৈচিত্র্যের ঐক্য শিরোনামে একটা সমাবেশ করছি, যেখানে সকল পর্যায়ের মানুষ, সকল ধর্ম, লিঙ্গ, জাতি, ভাষা, তাদের শ্রেণী মানুষেরা সেখানে, তাদের প্রতিনিধিরা সেখানে সমবেত হবে। সেই সমাবেশ সফল করার আহ্বান সহ আমি আজকে আমার বক্তব্যটা শেষ করছি। এখন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ প্রয়োজনে কথা বলবেন এবং তারপরে আমরা প্রশ্নোত্তরে যাব।